আমন্ত্রণ বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছেন সুমনা সিং। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে জুলাই আগস্ট গণহত্যা চালানো হয়েছে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে তিনি মঙ্গলবার ট্রাইব্যুনালে একথা জানান। এ সময় দোষ স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন তারই নিয়োগ করা পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামুন জানান, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারির পরামর্শে ২০১৮ সালে নির্বাচনের আগের রাতেই ভোট কেটে ব্যালট বাক্স ভরা হয়েছিল। তাতে সহযোগিতা করেন এসপি, ডিসি, ইউএনও সহ রাজনৈতিক নেতাকর্মীরা। ক্রসফায়ার গুম খুনের নির্দেশ আসত সরাসরি শেখ হাসিনার দপ্তর থেকে। এসব বিষয় দেখতেন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী। সদর দপ্তর সহ র্যাবের প্রতিটি ইউনিটে ছিল গোপন বন্দিশালা। নির্যাতন করে আটকে রাখা হতো সরকার বিরোধীদের। জুলাই আন্দোলন দমনে আন্দোলনকারীদের হত্যার নির্দেশনার বিষয়েও বিস্তারিত জানান মামুন। জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ যেগুলো আগে হয়েছে সবকিছুর মূল নির্দেশদাতা হচ্ছেন তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি একটি অকাট্য অপ্রতিরোধ্য সাক্ষ্য, যার মাধ্যমে জুলাই আগস্ট শুধু নয়, গত ১৫-১৬ বছর ধরে বাংলাদেশে গুম খুন সহ যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন। সাবেক আইজিপি সাক্ষ্য দেন, আন্দোলন চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সমন্বয়কদের ডিবিতে আটক করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতেও বাধ্য করা হয়। আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং ডিবি প্রধান হারুনুর রশিদ। কি পদ্ধতিতে গ্রেপ্তার হতো, কি পদ্ধতিতে গুম করা হতো, কি পদ্ধতিতে লাশ ডিসপোজাল করা হতো, সমস্ত বিষয়ে তিনি বলেছেন। তিনি আরও পরিষ্কার করেছেন পুলিশের মধ্যে কোন কোন কর্মকর্তা অতি উৎসাহী ছিলেন, কোন কোন কর্মকর্তা কমান্ড স্ট্রাকচার ভঙ্গ করে কাজ করতেন, কি ধরনের অপরাধ তারা সংগঠিত করতেন, সবকিছু তিনি ব্যাখ্যা করেছেন। তার অধীনস্থ পুলিশ বাহিনী দ্বারা গুলি করে নির্বিচারে হত্যা, মরদেহ আগুনে পোড়ানো, শহীদ পরিবারের আর্তনাদ, কারাগারে বসে টিভিতে দেখে দোষ স্বীকারের সিদ্ধান্ত নেন মামুন। জানান, তিনি লজ্জিত ও অনুতপ্ত। তিনি অপরাধ স্বীকার করেছেন, একই সাথে সত্য উদ্ঘাটন করেছেন এবং আদালতের কাছে প্রার্থনা করেছেন তাকে যাতে ক্ষমা করা হয়, কিন্তু সেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা আদালতের। এখানে প্রসিকিউশনের কোনো ভূমিকা নেই। এই মামলায় সাক্ষ্য দেয়া বাকি ৩৫ সাক্ষীর প্রায় সবাই শেখ হাসিনার সাথে সাবেক আইজিপি মামুনেরও দৃষ্টান্তমূলক সাজা চেয়েছেন ট্রাইব্যুনালে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচার বিভাগ পৃথকীকরণ রায়ে বলা হয়, বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সুপ্রিম কোর্টের হাতে থাকবে। এ সংক্রান্ত ১৯৭২ সালে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করেছেন হাইকোর্ট। মঙ্গলবার সকালে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ রায় দেন। ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছিল, বিচার বিভাগে নিযুক্ত ব্যক্তি এবং বিচার বিভাগের ম্যাজিস্ট্রেট ও শৃঙ্খলা বিধান থাকবে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে। তবে বর্তমান সংবিধানে অধীনস্থ আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির উপর দেয়া হয়েছে। এর ফলে বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়োগ, পদায়ন, বদলি, পদোন্নতি, ছুটিসহ নানা ইস্যুতে প্রভাব রয়েছে নির্বাহী বিভাগের, যা বিচার বিভাগের স্বাধীনতাকে করেছে প্রশ্নবিদ্ধ। বিষয়টি উপস্থাপন করে রিট করা হলে শুনানির পর রায় দেন আদালত। বিচার বিভাগের স্বাধীনতা এবং ক্ষমতার পৃথকীকরণের যে মৌলিক ধারণা আমাদের সংবিধানে, এটাকে এই সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। সেই কারণে এই সংশোধনীগুলোকে বাতিল। বিচার বিভাগের কোনো রায় যেটা এক্সিকিউটিভ ব্রাঞ্চের কাছে পছন্দ হয়নি, সেটার কারণে তারা একজনকে বদলি করে দিলেন, তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিলেন। তখন একজন বিচারক স্বাধীনভাবে তার রায় দিতে এক ধরনের প্রতিবন্ধকতা অনুভব করতে পারে। রায়ে ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল, নিম্ন আদালতের বিচারক বিষয়ে পঞ্চদশ ও চতুর্থ সংশোধনী বাতিল করে রায় দেন আদালত। হাইকোর্টের এই নির্দেশনার পর এই রায়কে বিচার বিভাগের জন্য ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন আইনজীবীরা। 4th অ্যামেন্ডমেন্ট এবং 15th অ্যামেন্ডমেন্ট পুরোটাই অসাংবিধানিক ঘোষণা করেছেন এবং 116 অফ দি কনস্টিটিউশন তার অরিজিনাল ফর্মে পুনরুজ্জীবিত হবে এই মর্মে অবজারভেশন দিয়েছে। আজকের এই রায়ে চেকস অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হলো, একই সাথে বিচার বিভাগ তার মর্যাদা ফিরে পেল, বাংলাদেশ গ্লোরিফাইড হলো, গৌরবোজ্জ্বল ইতিহাসের যাত্রা শুরু হলো।
এদিকে অ্যাটর্নি জেনারেল জানান, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে একটি দূরত্ব রয়েছে, যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সাবেক ভিপি নূরের ঘটনায় স্পষ্ট হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে ৭ দলের বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এ কথা বলেন। পরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সাংবাদিকদের বলেন, সরকার উচ্চমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে চায়, তবে কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে। রাজনৈতিক মহলে একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে। দলগুলো এবং সরকারি প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া দলগুলো হলো এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম। এর আগে রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সাথে আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয়। এদিকে বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, নূরের ওপর হামলার ঘটনায় 1 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। স্পষ্টভাবে বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারি মানে 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে তিনি পরামর্শ চেয়েছিলেন মিটিংয়ে। তিনি বলেছেন, এটা তার কোর্ট, আপনি দেখতে পারেন কোর্ট হিসেবে, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। জীবনে কখনো ভোট দিতে পারেনি তাদের জন্য এই নির্বাচন ভালো অভিজ্ঞতা, তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে। কার্যক্রমে সমন্বয় ও দৃঢ়তা এবং সুশৃঙ্খলতার খুব অভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে নুরুল হক নূর আহত হওয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেখানে আমরা দেখেছি যে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় এবং নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের একটা ঘাটতি আছে। আমরা মাঠ পর্যায়ে কাজ করার মাধ্যমে যেটি দেখছি যে প্রশাসন এবং যারা আমলারা রয়েছে, যারা সরকারি কর্মকর্তারা রয়েছে, তারা আপনাদেরকে সহযোগিতা করছে না, যে কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে দুটি সরকার পাশাপাশি অবস্থান করছে, একটি আপনারা আর একটি অদৃশ্য সরকার। দিল্লি থেকে শেখ হাসিনা চক্রান্ত প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরায় জলাশয় পরিচ্ছন্নতা কর্মসূচিতে তিনি একথা বলেন। আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জনগণ যাতে কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারে এমন ষড়যন্ত্র চলছে। ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জলাশয় পরিষ্কার কর্মসূচি পালন করেছে বিএনপি। উত্তরায় কর্মসূচির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল। এ সময় তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে দিল্লি থেকে উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের চক্রান্ত প্রতিহত করার হুঁশিয়ারি দেন ফখরুল। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে না। এখানে আওয়ামী লীগকে বলে উস্কায় দেয়। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপরে কোনো হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন। মানিকনগরে বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে অংশ নিয়ে গয়েশ্বরচন্দ্র রায় মন্তব্য করেন, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। শত্রুকে দেখা যায় না, তাকে মোকাবেলা করতে, সে কারণে সদা সজাগ থাকবে। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদে সহায়তা করেছে জাতীয় পার্টি, তাদের রক্ষা করার কাজ বিএনপির নয়। বলছেন কেন বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে? আপনারা কারা? যখন ইলিয়াস আলী গুম হয় তখন কোথায় ছিলেন? যখন চৌধুরী আলম গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল? ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সাথে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
ছাত্র শিবির প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদ জানিয়েছেন প্রার্থীরা। অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বিক্ষোভ মিছিল শেষ করে মঙ্গলবার দুপুরে উপাচার্যের কার্যালয়ের সামনে সমাবেশ করেন ছাত্রদল। এ সময় তারা জানান, নারীর প্রতি কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না, নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার মেয়ে সহপাঠীকে গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে, এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে বিন্দু পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদও একই অভিযোগ করছে। তারা বলছে, ফেসবুকে হুমকি দিয়ে পোস্ট করা আলী হোসেন ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাতে চায়, যে ব্যক্তি নারীকে গণধর্ষণের হুমকি দিয়েছেন তার সর্বোচ্চ বিচার আপনারা নিশ্চিত করুন। একই সাথে যারা এখনো মনে করতেছেন গুপ্ত রাজনীতি করে আপনার গুপ্ত কর্মী বাহিনী দিয়ে আপনার যে গুপ্ত রাজনীতি চর্চা এখনো হাজির করবেন। যদিও ছাত্র শিবির বলছে, হুমকিদাতা তাদের কর্মী নয়, শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি তাদের। আমরা তার বিরুদ্ধে সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দিয়েছিলাম। আমরা ফোন দিয়ে বলেছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এরপর আমরা লিখিত বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে অভিযোগ দিয়েছি এবং প্রেস কনফারেন্স করেছি। তো এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের উপর শিবিরের উপর দায় দিয়ে দেওয়ার একটা প্রবণতা, একটা সিন্ডিকেটের একটা প্রপাগান্ডা। মনে হচ্ছে যে অপরাধী তাকে দায় মুক্তি দিয়ে এটা শিবিরের উপর দায় দিয়ে দাও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে তদন্ত চলছে। আমাদের প্রক্টোরিয়াল অফিস থেকে একটা তদন্ত কমিটি হয়ে গেছে অলরেডি। তার বিষয়ে SMT-তে হয়তো সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন কি হবে। এদিকে দিনভর প্রার্থীদের প্রচারণায় জমজমাট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবার ব্রেইল পদ্ধতিতেও ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখনো থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ে কিছু প্রশাসনিক কার্যক্রম চললেও কোনো বিভাগে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। সংঘর্ষের ঘটনায় 98 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত প্রায় 1000 জনকে আসামি করে হাটহাজারী থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে ভিসি ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে বেশ কিছু ছাত্র সংগঠন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শূন্য ক্লাসরুমগুলো জানান দিচ্ছে সার্বিক পরিস্থিতির। পরীক্ষা সংক্রান্ত জরুরি কাজে কেউ কেউ আসলেও সেই সংখ্যা খুবই হাতে গোনা। আর সকাল থেকে ক্যাম্পাসে টহল জোরদার করেছে সেনাবাহিনী। থার্ড ইয়ার উত্তীর্ণ হওয়ার যে পরীক্ষা তার হচ্ছে আপনার ফর্ম ফিল আপ চলতেছে, মানে এটা হচ্ছে সম্পূর্ণ প্রশাসনিক প্রয়োজনে আমরা আমাদের এই ক্যাম্পাসে আসা। গত 2 দিনের তুলনায় আজকের পরিবেশটা মানে কিছুটা স্থিতিশীল, আর অত বেশি না, কারো জরুরি প্রয়োজন ছাড়া হচ্ছে কেউ বের হচ্ছে না। এদিকে স্থানীয়দের সাথে রক্তক্ষয়ী এই সংঘাতের পেছনে নানা ষড়যন্ত্র আছে বলে মনে করছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো। শিক্ষার্থীদের মধ্যেও এ নিয়ে আছে আলোচনা। পুরো বিষয়টি নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করছে বিভিন্ন ছাত্র সংগঠন। প্রশাসনের ব্যর্থতা আছে। প্রশাসন যদি দ্রুত গতিতে ব্যবস্থা নিত তাহলে আজকের এই আমাদের 1500 শিক্ষার্থী ভাইরা হসপিটালে কাতরাতো না। বিশ্ববিদ্যালয় প্রশাসনও গড়িমসি করেছে এখানে, এবং বাইরে থেকে আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল তারা তাদেরও গড়িমসি ছিল। তারা যদি যথাসময় আসতে পারতো, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি যথাসময় এখানে হ্যান্ডেল করতে পারতো, তাহলে এই ঘটনাটা এত দূর গড়াতো না বলে আমরা মনে করি। স্থানীয়দের সাথে নানা স্তরে আলোচনার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের সঙ্গে কাজ করছে কর্তৃপক্ষ। যারা এই খুনের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে যথেষ্ট চাপ দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রী যারা আহত হয়েছে তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। গত শনিবার রাতে জোবরা গ্রামবাসী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে উপাচার্য সহ আহত হয় প্রায় 250 জন। ব্যাপক ভাঙচুরে ক্ষতিগ্রস্ত অন্তত অর্ধশত ঘরবাড়ি সহ নানা স্থাপনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 6 দফা দাবিতে ময়মনসিংহে রেলপথ অবরোধ ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেছেন বাংলাদেশ কৃষি শিক্ষার্থীরা।
বেলা 11:30টার দিকে শহরের জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করে তারা। এতে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে ভোগান্তির সৃষ্টি হয়। রেলপথ অবরোধের পাশাপাশি দুপুরে বিশ্ববিদ্যালয়ের পূবালী ব্যাংকের শাখা এবং কোষাধ্যক্ষের ভবনে তালা দেয় ছাত্ররা। 5 ঘন্টা বন্ধ থাকার পর রেলপথে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। রোববার শিক্ষার্থী ও বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষের জেরে বন্ধ ঘোষণা করা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়, তবে প্রশাসনের নির্দেশনা প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে আন্দোলন করেন শিক্ষার্থীরা। ইস্যু ভিন্ন হলেও প্রায় একই সময়ে একাধিক বিশ্ববিদ্যালয়ে সহিংস ঘটনায় উদ্বিগ্ন সরকার। সচিবালয়ে একথা জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। বিশেষজ্ঞদের আশঙ্কা, জাতীয় নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে। পরিস্থিতি সতর্কতার সাথে মোকাবিলার পরামর্শ তাদের। 30 অক্টোবর রাত 12:30 এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার জেরে স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া। আহত অন্তত 150 শতাধিক। এখনও লাইফ সাপোর্টে 2 জন শিক্ষার্থী। 31 অক্টোবর সন্ধ্যা 7টা কম্বাইন্ড বা সমন্বিত ডিগ্রির দাবিতে উপাচার্য সহ 2 শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করার জেরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। 31 অক্টোবর সকাল 9টা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে কর্মসূচি। রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ভাঙচুর। দেশের ভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানে একই সময়ে সংঘর্ষ, ভাঙচুরের ঘটনায় সরকারের উদ্বেগের কথা জানালেন শিক্ষা উপদেষ্টা। গত কয়েকদিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো সেটাতে আমিও মন্ত্রণালয় অবহিত রয়েছে। আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন। তবে আমরা এটা মনে করি যে কোনো সমস্যাই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে একটি গোষ্ঠী শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। এরকম ঘটনা কিন্তু অহরহই ঘটছে, কিন্তু এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এখন বড় আকারে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় যে পরিস্থিতি অশান্ত হচ্ছে, এর পিছনে যে একটি মানে একটা সংঘের বা একটা গোষ্ঠীর যে নোংরা হাত নেই, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। দ্রুত শিক্ষাঙ্গনের রাজনীতি বন্ধের পাশাপাশি ষড়যন্ত্র মোকাবিলায় আরও বিচক্ষণ হবার পরামর্শ বিশেষজ্ঞদের। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেনা পুলিশের লাঠিপেটায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছেন তিনি। নূরের সহধর্মিণী মারিয়া আক্তারের অনুরোধে এর নির্দেশনা দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় যান মারিয়া আক্তার। তার সঙ্গে ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। তারা প্রধান উপদেষ্টাকে বলেন, নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, তার নাকের হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি চোয়ালে এবং মেরুদণ্ডেও আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে জানান মারিয়া। এদিকে নূরকে লাঠিপেটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার সকালে এই বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেয় কমিশন। প্রাথমিক অনুসন্ধানের তথ্য প্রমাণের ভিত্তিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। প্রাথমিক সিদ্ধান্তে নানা স্তরের 42 জনের তথ্য পেয়েছে দুদকের দল। পাথর চুরির ঘটনায় এদের প্রত্যেকের কি দায় তা বের করতে নির্দেশ দিয়েছে কমিশন। দুদক সূত্র জানায় 42 জনের বাইরেও এ বিষয়ে আর কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। 13 আগস্ট দুদক সিলেটের সমন্বিত জেলা কার্যালয়ে 5 সদস্যের একটি প্রতিনিধি দল ভোলাগঞ্জ অভিযান চালায়। প্রতিনিধি দল জানায়, সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর লুটপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 42 জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সেবার মান নিয়ে প্রশ্নের মধ্যে দেশে চালু হচ্ছে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক 5G। পরীক্ষামূলকভাবে সেবাটি চালুর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলছেন,
4G সেবার মান ঠিক রাখতে না পারা সমষ্টিগত ব্যর্থতা আর নতুন সেবা চালুর আগে অবকাঠামোগত উন্নয়নে নজর দেওয়া তাগিদ বিশ্লেষকদের। চলতি মাসের প্রথম দিনেই দেশের কয়েকটি জায়গায় পরীক্ষামূলক 5G সেবা চালু করেছে বড় দুই টেলিকম অপারেটর রবি ও গ্রামীণফোন। 4G'র দামেই 5G সুবিধা পাবেন রবি ও গ্রামীণফোনের গ্রাহকরা। Proud to say that today our network is 5G ready across the board. 4G নেটওয়ার্কেই যেখানে সফলতা আসেনি সেখানে পূর্ণ প্রস্তুতি ছাড়া 5G চালু চ্যালেঞ্জিং বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। তাদের পরামর্শ, নতুন সেবা চালুর আগে টেলিকম অপারেটরদের অবকাঠামো উন্নয়নে বেশি নজর দেওয়া উচিত। 4Gতে যে মানের সেবা পাওয়া সেটা আমরা পাইনি। ওরকম 5G চালু হলে সেটা আসলে গ্রাহকদের জন্য খুব একটা আনন্দের সংবাদ না। তবে 5G যে সক্ষমতা সে অনুযায়ী যদি আমাদের অপারেটররা নেটওয়ার্ক বিল্ড করে এবং সে সেবাটা চালু করে তাহলে নিঃসন্দেহে এটা আমাদের দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এবং মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এটা একটা বড় সুসংবাদ। টেলিকম নেটওয়ার্ক উন্নয়ন প্রক্রিয়ায় ঘাটতির কথা স্বীকার করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেন, 4G সেবার মানই এখনও আশানুরূপ নয়, আর সেবার মান বাড়াতে বিভিন্ন উদ্যোগের কথা জানান বিটিআরসি চেয়ারম্যান। Nominally 4G operates বাংলাদেশের টেলিযোগাযোগ নেটওয়ার্কের উন্নয়ন প্রক্রিয়ায় এখনও অনেক ঘাটতি রয়ে গেছে, বিশেষ করে 4G সেবার মান আশানুরূপ নয়। তবে এটি কোনো একটি অপারেটরের দায় নয়, বরং আমাদের সবার ব্যর্থতা। And first in Bangladesh, the reform policy that we have suggested, Telecom Act যে রিফর্ম এটাও আমরা যে করার চেষ্টা করছি, one of the reasons is that we want to allow or we want to open space for active sharing. From that point of view, this is a step ahead. আজকে ওনারা আগেই লঞ্চ করেছেন, I would call it a soft launch. 4G ব্যবহার উপযোগী 60% হ্যান্ডসেটের মধ্যে 5G সেবা নেয়ার মতো স্মার্টফোন মাত্র 6 থেকে 7%। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।